হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান যে বইটা আছে সেই বইটা ফার্স্ট চ্যাপ্টারটা পড়তে শুরু করব। তো তোমরা সবাই জানো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাতটার যে বইটা পড়ি ওই বইটা থেকে আজকে আমি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটার একটা টপিক পড়াবো। তো প্রথমেই আমরা সিলেবাসে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম চ্যাপ্টারে যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের নাম আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে অনেকগুলো পার্ট আছে, যেরকম এই তোমরা এখানে দেখতে পারো। ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানকার অনেকগুলো পার্ট আছে, যেরকম উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, তারপরে আছে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, তারপরে আছে আমাদের প্রাণীদের সাড়া প্রদান রাসায়নিক সমন্বয় হরমোন, মানে এখানে আছে উদ্ভিদের হরমোন, তারপরে 1-এর সিতে আছে প্রাণীদের হরমোন, তারপরে আছে প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয় মানে স্নায়ুতন্ত্র, আর তারপরে আছে প্রাণীদের সাড়া প্রদানের কয়েকটি প্রকার, যেমন আমাদের গমন। এই 5টা টপিক নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। তো আজকে আমি ঠিক করেছি যে তোমাদের এই ফার্স্ট 1-এর যে এ টপিকটা আছে এটা পুরোপুরি বুঝিয়ে একদম পড়িয়ে দিব। তো তোমরা চলে যাও প্রথম পেজে। তোমাদের এই বইয়ে লেখা আছে জীবজগতের, ফার্স্ট চ্যাপ্টারের নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে জীবজগতের নিয়ন্ত্রণ কথাটার মানে কি। যে আমাদের যত রকমের জীব বা যত রকমের লিভিং থিংস আছে, যেরকম মনে করো উদ্ভিদ আর প্রাণী, এটাই তো মেইনলি আমরা জানি। এবার এদের নিয়ন্ত্রণ, শরীরটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় আর একসঙ্গে কীভাবে কোঅর্ডিনেশন বা সমন্বয় হয়। প্রথমেই এই চ্যাপ্টারে যেই জিনিসটা আমাদের বুঝিয়েছে সেটা হচ্ছে কি, দেখো 1-এর এ বলেছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তার মানে এখানে প্রাণীদের থেকে প্রথমে কিছু চালু করেছে উদ্ভিদের। উদ্ভিদ কিভাবে পরিবেশের সঙ্গে সংবেদনশীল হয় বা কিভাবে পরিবেশের সঙ্গে সাড়া প্রদান করে, এই জিনিসটা নিয়ে আমরা এখানে জানবো। সবার প্রথমে তোমরা বুঝো সংবেদনশীলতা বলতে কী বোঝাচ্ছে। এখানে তোমাদেরকে যেটা বলা হয়েছে যে ধরে নাও বাইরে থেকে, পরিবেশ থেকে কোনো একটা উদ্দীপক, উদ্দীপক জিনিসটা কি, যে যেই জিনিসটা আমাদের কোনো একটা জীবকে উদ্দীপনা দেয় সেইটাকে বলা হয় উদ্দীপক। উদ্দীপকের প্রভাবে জীবদেহের সাড়া প্রদানের যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে কি সংবেদনশীলতা। কোনো একটা উদ্দীপনা, ধরে নাও তোমার আবহাওয়াটা আমাদের গরম হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কীভাবে সাড়া প্রদান করব, আমরা ঠান্ডা জায়গায় যাব। তো এটাই হয়ে গেলো আমাদের কি উদ্দীপনাটা হয়ে গেল আমাদের কি গরম, আর সংবেদনশীলতাটা কী হলো যে আমরা যে ঠান্ডা জায়গায় চলে গেলাম, এটা হয়ে গেলো আমাদের সংবেদনশীলতা। এই একই রকমভাবে উদ্ভিদও কিন্তু আমাদের উদ্দীপকের সঙ্গে কী করে, উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করে। তো যেই কোনো জীবের উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানকে আমরা বলি কি সংবেদনশীলতা। তারপরে আমাদের বুঝতে হবে যে উদ্দীপক জিনিসটা কী। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম ধরে নাও আমাদের মাটিতে কোনো একটা বীজ পুঁতে দেওয়া হলো, তাহলে এইবার এখানে দেখা যাবে যে অঙ্কুরোদ্গম ঘটলে কী হবে, মূলটা মাটির নিচে চলে যাবে আর কাণ্ডটা মাটির উপরে। তো এটা কি হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তার মানে এটা ওর পরিবেশের সঙ্গে কী করছে, উদ্দীপনায় সাড়া দিচ্ছে। এই সাড়া দেওয়াটাই হলো কি আমাদের সংবেদনশীলতা। এবার দেখো উদ্দীপক জিনিসটা কী। উদ্দীপক, এই যে প্রথমেই বললাম যে পরিবেশের যেসব পরিবর্তন জীবদেহ বা জীব শনাক্ত করতে পারে আর সাড়া প্রদানে সাহায্য করে, সেই জিনিসটাই হচ্ছে উদ্দীপক। উদাহরণস্বরূপ যদি কোনো একটা খুব গরম জায়গায় আমরা হাত দিই, তাহলে কী হবে যে ওই জায়গাটা থেকে আমরা খুব তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেব, কারণ ওটা আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে। এই যে আমরা উদ্দীপনা সাড়া দিলাম, তো ওই যে গরম জিনিসটা সেটাই হলো আমাদের ক্ষেত্রে কী হলো উদ্দীপক। উদ্ভিদের ক্ষেত্রেও সেম জিনিস। তাহলে উদ্দীপকের আরেকটা এখানে আমাদের সংজ্ঞা দেওয়া হয়েছে যে বাহ্যিক বা বাইরের বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীবদেহে গৃহীত হয় এবং জীবদেহের মধ্যে নির্দিষ্ট সাড়া বা রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে, তাকে আমরা উদ্দীপক বা স্টিমুলাস বলি। এবার আমরা চলে আসি যে উদ্ভিদের ক্ষেত্রে দু রকমের উদ্দীপক, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। এখানে তোমরা বুঝতে পারছো বাহ্যিক মানে যেটা বাইরে থেকে হবে, আর অভ্যন্তরীণ মানে যেটা ভিতর থেকে। বলেছে যেসব উদ্দীপক জীবদেহের বাইরে পরিবেশে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বাহ্যিক উদ্দীপক, যেমন তাপ, আলো, অভিকর্ষ বল, যেটা আমি বললাম। আর অভ্যন্তরীণ উদ্দীপক কোনগুলো, যেইগুলো জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশে সৃষ্টি হয়, যেরকম এখানে বলেছে হরমোন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি অভ্যন্তরীণ উদ্দীপক। আচ্ছা, এবার আমাদের এখানে বলা হয়েছে চলন আর গমন। তোমরা সবাই জানো যে চলন কি আর গমন কি, তাও আমি বলছি। চলন হচ্ছে আমাদের কি, যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে আবার বলেছে স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানে অটোমেটিক উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে বলে চলন। মানে ও স্থান পরিবর্তন করবে না, শুধু অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটাবে, এটাই হলো আমাদের কি চলন। আর তাহলে গমনটা কি, যেটাতে আমাদের যেই প্রক্রিয়ায় স্বেচ্ছায় অথবা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে পুরো জীবটাই কী হবে, স্থান পরিবর্তন করবে, এটাই হচ্ছে আমাদের কি গমন।
এবার চলন আর গমনের কিছু পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে এখানে মনে রাখবে রসস্ফীতিজনিত চাপ আর রসস্ফীতিজনিত চলন, এটা উদ্ভিদের ক্ষেত্রে বোঝানো হয়েছে যে উদ্ভিদ কীভাবে চলন করে। আমরা সবাই জানি যে উদ্ভিদ আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে না, কিন্তু আমরা কি দেখি যে ধরে নাও একটা গাছের ডালপালা, ওই ডালপালাগুলো উদ্দীপনার যেদিকে আসে সেদিকে সাড়া দিবে। উদাহরণস্বরূপ যদি একটা অন্ধকার ঘরের মধ্যে আমরা একটা গাছ রাখি, তাহলে ওই গাছটা কী হবে, যেদিকে আলো সেদিকে বেঁকে যাবে। তো এই রকমভাবে ও কী করে চলন ঘটে, কিন্তু উদ্ভিদের কী হয় না, গমন হয় না। সেক্ষেত্রে প্রাণীদের দিকে যদি আমরা দেখি, তাহলে এই সমস্ত প্রাণীদের, বেশিরভাগ প্রাণীদের কী হয়, ওরা পুরোপুরি স্থান পরিবর্তন করে, তাই ওদের কী হয়ে যায়, গমন হয়ে যায়। কিন্তু কিছু পরিমাণ উদ্ভিদ আছে যাদের গমন ঘটে, যেরকম ক্লেমাইডোমোনাস, ভলভক্স আর ডায়াটম। এই অপশানগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেনে এগুলো খুব থাকে। এবার এখানে তোমাদের চলন আর গমনের পার্থক্য দেওয়া হয়েছে। জিনিসগুলো খুবই সহজ, জাস্ট তোমরা জিনিসগুলোকে বুঝে পড়বে। এখানে একটাও কী করবে না, মুখস্থ করবে না। যেরকম এখানে ধারণা দেওয়া হয়েছে যে যেখানে জীব এক স্থানে থাকে কিন্তু শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের স্থানান্তর ঘটে, ওটা হচ্ছে চলন। আর গমন কোনটা, যেটা পুরো জীবটাই একসঙ্গে স্থান পরিবর্তন করছে। আচ্ছা, এখানে স্থানের সম্পর্কে বলেছে যে উদ্ভিদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেরকম ভলভক্স, ক্লেমাইডোমোনাস। আর প্রাণীদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেরকম স্পঞ্জ, সাগর কুসুম। তার মানে এখানে বলেছে যে চলন প্রধানত উদ্ভিদের সম্পন্ন হয়, ব্যতিক্রম হচ্ছে যাদের চলন হয় না, ওদের মধ্যে হচ্ছে ক্লোমাইডোমোনাস আর ভলভক্স। আর প্রাণীদের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জ আর সাগর কুসুম। এখানে প্রকার দেওয়া আছে, অঙ্গের ভূমিকা, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা চলে আসি উদাহরণে। যেরকম এখানে আমাদের গমনের উদাহরণ দিয়েছে, এখানে লজ্জাপতি লতা গাছের পাতার চলন কিভাবে হয়। আমরা জানি লজ্জাপতি গাছ, যারা যারা দেখেছো, যে যখনই আমরা লজ্জাপতির পাতাটাতে কী করি, টাচ করি, তো ওইটা পাতাটা কী হয়, মরে যায়, যেখানে যেরকম এখানে ছবিতে দেওয়া হয়েছে। তো এটা কী হলো, এই গাছটা তো পুরোপুরি নড়ে যাচ্ছে না বা স্থান পরিবর্তন করছে না, তাহলে লজ্জাপতি গাছের পাতাটা কী হলো, এখানে শুধুমাত্র চলন হলো, গমন কিন্তু এখানে হয়নি। সেটা এখানে বুঝিয়েছে। এটা আসলে আমাদের ওই গাছের পাতার মধ্যে যে রসটা থাকে, যেই জলটা বা যেই পরিমাণ হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে যে জিনিসটা থাকে জলের মতো, সেটার কারণেই কিন্তু ওই চাপের প্রভাবের কারণেই কিন্তু এই পাতাগুলো এইভাবে মরে যায়। এইবার আমাদের দেখব যে চলন আর গমন কয় প্রকার আর কী কী। যেরকম এখানে আচার্য জগদীশ চন্দ্র বসু, তোমরা জানো যে ইনি একটা খুবই বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গের, বিশেষ করে ইন্ডিয়ারও একটা বিখ্যাত বায়োলজিস্ট। এবার আমরা চলে আসি উদ্ভিদের চলনে। উদ্ভিদের চলনে এখানে অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। উদ্ভিদের চলনের প্রকারভেদটা দেখি। উদ্ভিদ দুরকমভাবে চলন হয়, একটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত চলন, আর একটা হচ্ছে আবিষ্ট চলন। যেটা হচ্ছে ভিতর থেকে হয় ওটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, আর যেটা কী হয় বাইরে থেকে উদ্দীপকের প্রভাবে হয় সেটাকে বলা হচ্ছে আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে আমাদের আবার কয় ভাগে ভাগ করেছে, এখানে দেখো টেকটিক চলন, ট্রপিক চলন, আর কি আছে এখানে আমাদের বহিস্থ উদ্দীপকের প্রভাবে যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের কী হলো এখানে নেস্টিক চলন। তাহলে সাধারণত আমরা এখানে কি দেখতে পাই, 2-3 রকমের চলন আছে, টেকটিক চলন, ট্রপিক চলন আর নেস্টিক চলন। টেকটিক চলন মানে কি, উদ্দীপকের প্রভাবে সামগ্রিক চলন। ট্রপিক চলনটা কি, উদ্দীপকের প্রভাবে গতিপথ অনুসারে চলন। আর নেস্টিকটা কি, যেটা তীব্রতার উপর নির্ভর করছে, যে কতটা তীব্র আমাদের উদ্দীপকটা প্রভাব ফেলছে সেটার উপর নির্ভর করছে। এবার টেকটিক চলন আবার দুই প্রকার, একটা হচ্ছে ফটোটেকটিক আর একটা হচ্ছে কিমোটেকটিক। আর একটা ট্রপিক চলন আবার আমাদের এখানে 3 প্রকার, যেরকম ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। ফটো যে কথাটা আছে, এই কথাটার মানে আমরা কি জানি, আলো। তাহলে ফটোট্রপিক মানে হচ্ছে আলোকবৃত্তি চলন, হাইড্রো মানে হচ্ছে জল, তাহলে জলবৃত্তি চলন, আর জিও মানে হচ্ছে অভিকর্ষ, এটা হচ্ছে অভিকর্ষ বৃত্তি চলন। মানে এই উদ্দীপকগুলোর প্রভাবে এই চলনগুলো ঘটবে আর কি। এবার তোমরা দেখতে পারো যে এখানে যতগুলো চলনের কথা বলা হয়েছে, এর 3টে চলনই কোথা থেকে, কোনটার ভাগ বলো তো। এখানে কিন্তু তীরচিহ্ন দেওয়া নেই, শুধু এখানে আছে। তার মানে এই সবগুলো কি বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন, একটাও কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত চলন নয়। এবার আমরা দেখি যে এই টেকটিক চলন আবার 2 রকম, একটা হচ্ছে ফটোটেকটিক আর একটা হচ্ছে কিমোটেকটিক। ওই যেটা বললাম আমি একই কথা বলছি দুইবার, ফটোটেকটিক, কিমোটেকটিক। আর ট্রপিকের মধ্যে 3টা ভাগ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। ফটোট্রপিক মানে কি আলোক বৃত্তি চলন, হাইড্রোট্রপিক মানে কি জলবৃত্তি, আর জিওট্রপিক মানে অভিকর্ষ বৃত্তি। আরেকটা হচ্ছে আমাদের নেস্টিক, যেটা আমাদের তীব্রতার উপর নির্ভর করছে। এই নেস্টিক চলনটা আবার কয় প্রকার, 4 প্রকার, যেরকম ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, সিসমোনেস্টিক আর কিমোনেস্টিক। এটা আমাদের এখন খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো বুঝিয়ে দিব, তোমাদের খুব সহজ লাগবে। দেখো, উদ্ভিদের চলনের প্রকারভেদ আমরা বুঝলাম 3 রকমের, টেকটিক, ট্রপিক আর নেস্টিক। টেকটিক মানে হচ্ছে আবিষ্ট চলন, ট্রপিক মানে হচ্ছে দিক নির্ণীত চলন, আর নেস্টিক মানে হচ্ছে ব্যাপ্তি চলন। এখানে তোমরা বুঝতে পারবে টেকটিক চলনটা কি। ধরে নাও আলো, এখানে আমি প্রথমেই বললাম যে এই যতগুলো চলন আছে সবগুলো কি বহিস্থ উদ্দীপকের প্রভাবে, একটাও কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত নয়। তার মানে আমাদের বাইরে থেকে উদ্দীপনা আসবে, সেটার উপর সাড়া দিয়ে আমাদের এই চলনগুলো হবে। যেরকম আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এই সমস্ত উদ্দীপক প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদের অঙ্গের যে স্থান পরিবর্তন ঘটে
তাই হলো আমাদের টেকটিক চলন বা আবিষ্ট চলন। তার মানে আলো, তাপমাত্রা বা রাসায়নিক পদার্থ বা বিদ্যুৎ শক্তি এই সমস্ত প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের কোনো একটা অঙ্গ যখন স্থান পরিবর্তন করবে তখন আমরা তাকে কী বলবো, টেকটিক চলন বা আবিষ্ট চলন। এরপরে আমরা দেখি টেকটিক চলন বা আবিষ্ট চলন এটা কয় প্রকার। আমরা আগে দেখেছি এটা যে টেকটিক চলন আমাদের একটা হচ্ছে ফটোটেকটিক, দ্বিতীয় হচ্ছে আমাদের কি ফটোটেকটিক এখানে হয়ে গেলো আমরা পড়লাম। তারপরে ফটোটেকটিক একটা চলন এখানে বলা হয়েছে, আর এখানে আর অন্য কোনো চলনের কথা বলা নেই, যেটা আমরা এখানে পড়লাম যে একটা অপশন ছিল এখানে ফটোটেকটিক আর কিমোটেকটিক। তাই এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফটোটেকটিক আর একটা হচ্ছে কিমোটেকটিক। এখানে মেইনলি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফটোটেকটিক। ফটো মানেই তো আলো, আমি তো বললাম। তাহলে এখানে কি বলেছে, সমগ্র উদ্ভিদদেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে। আলোর প্রভাবে যখন কোনো একটা উদ্ভিদ দেহ কী করবে বা উদ্ভিদ স্থান পরিবর্তন করবে তখন ওটাকে আমরা কী বলবো, ফটোটেকটিক বা আলোক অভিমুখী চলন। যেরকম উদাহরণস্বরূপ শৈবালের উদাহরণ বলেছে ক্লেমাইডোমোনাস ভলভক্স, খুব ভালো করে অপশানগুলো মনে রাখবে। আচ্ছা, কিমোটেকটিক কি, যেরকম এখানে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে যে মোষের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে বলা হয় কিমোটেকটিক। কিমো মানে হচ্ছে কি, কেমো কথাটা হচ্ছে কেমিক্যালি কোনো জিনিসের প্রভাবে, তো এখানে কী হচ্ছে শুক্রাণু আর সুক্রোজের প্রভাবে, আর এখানে মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। যেহেতু এখানে একটা কেমিক্যাল টাইপের জিনিসের উপর ইঙ্গিত করা হচ্ছে, তাই এটা কী হলো আমাদের কিমোটেকটিক চলন। তাহলে এই দুটো অপশান তোমরা মনে রাখবে, মোষের শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর কি আমাদের মেলিক অ্যাসিডের প্রভাবে কি ফার্নের শুক্রাণু এটা কী করে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একে বলা হয় কিমোটেকটিক চলন। এরপরে আমরা চলে আসি সেকেন্ড যে চলনটা আছে সেটা হচ্ছে কি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এটা কী হবে, কোনো একটা দিককে নির্দেশ করবে বা উদ্ভিদের কোনো অঙ্গ কী হবে, কোনো একটা দিকের উপর প্রভাবিত হয়ে আমাদের চলনটা ঘটবে। কী বলেছে দেখো, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলনকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। যেরকম ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। প্রথমেই আমাদের এখানেই বোঝা যাচ্ছে যে কী হবে। যেরকম ফটোট্রপিক মানে কি, ফটো মানে আমি প্রথমে বললাম আলো, হাইড্রো মানে আমি প্রথমে বললাম কি জল, আর জিও মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে জিও মানে হচ্ছে আমাদের অভিকর্ষজ বলের কথা বলা হচ্ছে। তাহলে এখানে প্রথমেই আমাদের এই কাকে বলাটা হয়ে যাবে, এগুলো একটা মুখস্থ করবে না, কী করবে শুধু বুঝে নিবে যে যখন আমাদের কোনো একটা উদ্ভিদের চলন আলোক উদ্দীপকের প্রভাবে ওই দিকে হবে তখন ওটা হলো ফটোট্রপিক, যখন জলের উদ্দীপকের প্রভাবে হবে তখন ওটা হাইড্রোট্রপিক, আর যখন অভিকর্ষজ গতিপথের অভিকর্ষজ এর প্রভাবে যখন কোনো উদ্ভিদের চলন ঘটবে তখন সেটা হয়ে যাবে কি আমাদের জিওট্রপিক। ওটাই এখানে বলেছে। দেখো এখানে ছবি দেখিয়েছে যে একটা গাছ যখন সূর্যের আলো ঢুকছে তখন ওই গাছটার চলন কোন দিকে হচ্ছে, সূর্যের দিকে। তাহলে যখন কোনো উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা কী হবে, ওই সূর্যের আলো বা কোনো আলোর দিকে আলোক উদ্দীপকের প্রভাবে চলন ঘটবে তখন ওই চলনটা আমাদের কী হবে, ফটোট্রপিক। দেখো উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় আলোকবর্তী বা ফটোট্রপিক চলন। এবার দেখো হাইড্রোট্রপিক চলন কি, হাইড্রো মানে জল, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন। এই যে এখানে দেখো এবার বলেছে জিওট্রপিক বা অভিকর্ষবৃত্তি চলনটা কি, যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে বলা হয় অভিকর্ষবৃত্তি বা জিওট্রপিক চলন। এবার তোমরা দেখো নেস্টিক চলন বা ব্যক্তি চলনটা কি। আমি প্রথমেই বলেছি যে নেস্টিক এখানে এই যে চলনটা আছে এটা তীব্রতার উপর নির্ভর করছে, যে কতটা তীব্রভাবে আমাদের উদ্দীপনা দিয়েছে। যেরকম নেস্টিকের মধ্যে উদাহরণ হচ্ছে ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, সিসমোনেস্টিক আর একটা আছে এখানে কিমোনেস্টিক। তার মানে এখানে দেখো কি বলেছে, যখন কোনো একটা উদ্ভিদের চলন আলোর তীব্রতার উপর নির্ভর করবে তখন ওই চলনটাকে বলবো আমরা ফটোনেস্টিক চলন। এই দেখো যেরকম পদ্ম, সূর্যমুখী এইগুলো কি হয়, যে আলো যদি খুব বেশি পরিমাণে আসে তাহলে ওই ফুলটা কী করবে, উদ্দীপনা সাড়া দিবে। তাহলে ধরে নাও আমাদের এখানে এই সূর্যমুখী ফুল আছে, সূর্য যেদিকে যাবে, যদি সূর্য উঠে তাহলে সূর্যমুখী ফুলটা কী হবে, ওইদিকে ওর মুখটা করবে। এবার প্রশ্ন হচ্ছে যে তীব্রতার উপর নির্ভর করছে, যে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন সূর্যের আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় ফটোনেস্টিক বা আলোক ব্যক্তি চলন, যেমন পদ্ম, সূর্যমুখী। এবার দেখো তোমরা থার্মোনেস্টিক চলনটা কি, থার্মো মানে কি গরম, থার্মোমিটার এখানেই তোমার বুঝতে হচ্ছে থার্মোনেস্টিকটা কী হতে চলেছে, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে আমরা কী বলবো, থার্মোনেস্টিক বা তাপ ব্যক্তি চলন। যেমন টিউলিপ ফুলের পাপড়ি যেদিন তাপ বা গরম বেশি পরিমাণ হবে তো ওই দিনই খুলবে, যখন কম তাপে থাকবে তখন ধরে নাও দিনের তাপমাত্রা কম তখন কিন্তু এই ফুল ফুটবে না। এখান থেকে আমরা বুঝতে পারি থার্মোনেস্টিক চলনের উদাহরণ কি আমাদের টিউলিপ ফুল। তারপরে দেখো সিসমোনেস্টিক বা স্পর্শ ব্যক্তি চলন কি, স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার উপর প্রভাবে ওই
ধরে নাও স্পর্শ করলে বা ঘর্ষণ বা আঘাত বা বায়ুপ্রবাহ, এই সমস্ত উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদের যে অঙ্গের চলন হয় তাই হলো নেস্টিক চলন বা সিসমোনেস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন। যেমন লজ্জাপতির লতা পাতা স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলো নুয়ে পড়ে, এটা হচ্ছে আমাদের সিসমোনেস্টিক চলনের একটা উদাহরণ। তাহলে লজ্জাপতিটা কোন উদাহরণ, এটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে সিসমোনেস্টিক চলনের উদাহরণ। লাস্ট আমরা দেখবো কিমোনেস্টিক চলনটা কি। কিমো মানে রসায়ন, কেমিস্ট্রির এখানে পার্ট আসছে। কিমো মানেই তো কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রির কিমোটাকে নেওয়া হয়েছে এখানে। কিমো মানে হচ্ছে কি কিমোনেস্টিক বা রসায়ন ব্যক্তি। তাহলে কোনো রাসায়নিক পদার্থ যেরকম প্রোটিন অথবা ইথার অথবা ক্লোরোফর্ম এই সমস্ত কিছুর সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন ঘটে, এই সমস্ত কিছুর তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন ঘটে, এটাই হলো আমাদের কি কিমোনেস্টিক বা রসায়ন ব্যক্তি চলন। যেমন সূর্য শিশির বা পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। মানে যখনই পতঙ্গটা ওই গাছের মধ্যে পড়বে তখনই ওটা কী করবে, আমাদের ওই গাছটাকে, ওই পোকাটাকে বা পতঙ্গটাকে কী করে, ওই প্রোটিনটাকে চুষে নেওয়ার জন্য ওই পতঙ্গটাকে আটকে নেবে। তো এই যে চলনটা ঘটছে উদ্ভিদের, এটা কিসের প্রভাবে ঘটছে, এই যে পতঙ্গটার রাসায়নের প্রভাবে আমাদের ঘটছে। পতঙ্গের প্রোটিন তো একটা রাসায়নিক জিনিস কিনা, এটার প্রভাবে ঘটছে। এবার আমরা কিন্তু সবগুলো চলন পড়ে নিলাম। এবার আমাদের এখানে এসছে যে যেই টেকটিক, ট্রপিক আর নেস্টিক পড়লাম তার পার্থক্যটা এখানে আমাদের দিয়েছে। যেগুলো আমরা পড়লাম ওইগুলোই বলছে চলনের প্রকৃতি কেমন। যেরকম টেকটিক চলনে কি সামগ্রিক স্থান পরিবর্তন হয়, ট্রপিকে কী হয় উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, আবার নেস্টিকে কী হয় সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, শুধু এটার হয়। উদ্দীপকের প্রভাব কেমন, এখানে চলন উদ্দীপকের তীব্রতা ও গতিপথের প্রভাবে ঘটে। এখানে কী হয় উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়, এখানে আবার তীব্রতার উপর নির্ভর করে, উদ্দীপকের গতিপথের উপর কিন্তু নির্ভর করে না। হরমোনের ভূমিকা, টেকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, ট্রপিক হরমোন দ্বারা প্রভাবিত হয়, আবার নেস্টিক হরমোন দ্বারা প্রভাবিত হয় না। চলনের প্রকার, এটি এক প্রকার সামগ্রিক চলন, এটি এক প্রকার বক্র চলন, এটা হচ্ছে আমাদের কি বক্র চলন। উদাহরণ এখানে বলে দিয়েছি শৈবালের আলোকের দিকে চলন, উদ্ভিদ অঙ্গের আলোক উৎসের দিকে চলন, আর স্পর্শ করে লজ্জাপতির পাতা মরে যায়। এই আমরা কিন্তু এই টপিকটা 1.a এটা কিন্তু পুরোটাই শেষ করে দিলাম। আমি তাড়াতাড়ি সামারাইজ করে দিচ্ছি তোমাদের জন্য। সবার প্রথমে আমরা পড়লাম জীবজগতের নিয়ন্ত্রণ সমনের 1-এর এ পার্ট, যে উদ্ভিদের সংবেদনশীলতা বা সাড়া প্রদান। কি বলেছে এখানে, যে উদ্ভিদ কিভাবে সংবেদনশীল হয় পরিবেশের সঙ্গে আর সাড়া প্রদান করে। সবার প্রথমে আমরা পড়লাম সংবেদনশীলতা কি, তারপরে পড়লাম উদ্দীপক কি, যেটা আমাদের কি করে উদ্দীপনা যোগায়। তারপরে আমরা পড়লাম যে বাহ্যিক উদ্দীপক আর অভ্যন্তরীণ উদ্দীপক কি। অভ্যন্তরীণ মানে কি ভিতর, ওর শরীরের ভিতর থেকেই আসবে, আর বাহ্যিক মানে বাইরের পরিবেশ থেকে আসবে। তারপরে আমরা দেখলাম চলন কি আর গমন কি। চলন মানে কোনো একটা উদ্ভিদ ওই জায়গায় আছে কিন্তু শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটছে, এটা হচ্ছে আমাদের চলন। তাহলে গমনটা কি, সামগ্রিকভাবে যখন স্থান পরিবর্তন হবে তখন আমরা ওটাকে কী বলবো, গমন বলবো। উদাহরণ এখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা পড়লাম এখানে উদ্ভিদের চলনের প্রকারভেদ। উদ্ভিদের দু রকমের চলন, একটা হচ্ছে অন্তঃস্থ মানে স্বতঃস্ফূর্ত চলন, আরেকটা হচ্ছে বহিস্থ বা আবিষ্ট চলন। বহিস্থর মধ্যে তিনটা ভাগ, টেকটিক, ট্রপিক আর নেস্টিক। টেকটিকে দুটা, ফটোনেস্টিক ফটোটেকটিক আর কিমোটেকটিক। ট্রপিক বা দিগনিত চলনের তিনটা ভাগ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। তারপরে আমরা পড়লাম নেস্টিকের চারটা ভাগ, ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, সিসমোনেস্টিক আর কিমোনেস্টিক। ফটো মানে আলো, আমি প্রথমেই বলেছি, তাহলে এটা আলোক উদ্দীপকের প্রভাব হবে। কিমো মানে রাসায়নিক উদ্দীপকের প্রভাব হবে, এটা আলোক উৎসের দিকে উদ্ভিদের হচ্ছে চলন ঘটবে। এটা হচ্ছে জলের উৎসের দিকে হবে, এটা অভিকোষের উৎসের দিকে হবে। এটা আলোর তীব্রতা, এটা তাপমাত্রার তীব্রতা, এটা স্পর্শের উপর ভিত্তি করে, এটা রসায়নের উপর ভিত্তি করে। এই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে পড়েছি। প্রত্যেকটার উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, কারণ উদাহরণ ছাড়া তোমরা কিন্তু পুরোপুরি নাম্বারটা পাবে না। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা 1B এর পার্টটা পুরো কমপ্লিট করব।